মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে একজন ক্ষৌরকার কাজ করত। গোপালও জাতিতে নাপিত, ক্ষৌরকারও জাতিতে নাপিত। সে গোপালকে ভীষণ হিংসে করত। সে সবসময় ভাবত, গোপালের রাজদরবারে এত আধিপত্য, আমার বুদ্ধি বা গোপালের চেয়ে কম কিসে? আমি আজীবন ক্ষৌরকর্ম করে যাব, আর গোপাল দু চারটে মজার কথা বলে আজীবন অনেক টাকা কামাই করবে। সে একদিন মন্ত্রীকে বলল, আমিও গোপালের মতো ভাঁড় হব। মন্ত্রীমশাই তা শুনে গোপালকে বললেন, ওহে গোপাল, শোনো শোনো, রাজবাড়ির ক্ষৌরকারও ভাঁড় হতে চায়। এত লোক ভাঁড় হলে সারা কৃষ্ণনগরী ভাঁড়ে ভাঁড়ে ভরে যাবে যে। মন্ত্রীমশাইয়ের কথা শুনে গোপাল ক্ষৌরকারকে বলল, বিষ্টু, তুমি ভাঁড় হলে বিনে পয়সায় আমার দাড়ি কামাবে কে? ওসব ভাঁড়ামি বুদ্ধি ছেড়ে দাও বাপু, যার কর্ম তারই সাজে। গোপালের কথা শুনে ক্ষৌরকার মনে মনে ভীষণ চটে গেল, মুখে কিছুই বলল না। গোপালের দাড়ি কামিয়ে সেদিনের মতো বাড়ি ফিরে গেল। মুখে মিষ্টি ভাব বজায় রাখলে সে মনে মনে গোপালকে জব্দ করার তালে রইল। একদিন সে মন্ত্রীকে বলল, দেখুন, গোপাল ভাঁড়কে জব্দ করার ক্ষমতা আমি রাখি। আমার নাম বিষ্টু নাপিত। মন্ত্রী বললেন, মুখে বড় বড় বলি না ছেড়ে একবার কাজে করে দেখাও না বাবু। আমি কথা দিচ্ছি, তুমি যদি গোপালকে জব্দ করতে পারো এবং গোপাল যদি তোমাকে পাল্টা জব্দ করতে না পারে, তবে অবশ্যই আমি রাজাকে বলে তোমাকে দ্বিতীয় ভাঁড়ের আসন দেব। বিষ্ণুনাপিত বলল, আমি যে গোপালকে জব্দ করতে চাই একথা যেন গোপাল কিছুতেই টের না পায়। মন্ত্রীমশাই বললেন, আমি গোপালকে কোনো কথাই বলবো না, দেখি তোমার বুদ্ধির দৌড় কত, শেষ পর্যন্ত কার নাক কান কাটা যায়। বিষ্ণুনাপিত কোপে তা দিয়ে বলল, মন্ত্রীমশাই, আপনি বিষ্ণুনাপিতকে চেনেন না। গোপাল ভাঁড়ের ভাঁড় আমি অবিলম্বে ফুটো করে ছেড়ে দেব। বিষ্ণুনাপিত গোপালকে জব্দ করার জন্য সুযোগের অপেক্ষায় ছিল। একদিন সে সুবর্ণ সুযোগ পেয়ে গেল। কথা বলার ইচ্ছা থাকলে উপায় হয়। বিষ্ণুনাপিত একদিন খোঁজ নিয়ে জানল, গোপালের মায়ের ভারী অসুখ, অনেক দিন ধরেই ভুগছে। কবিরাজ বলে গেছে, আমার ওষুধ শেষ, এবার ভগবানের হাত। বুড় যে কোনো দিন মারা যেতে পারে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তার দুদিন পরে গোপাল হাট থেকে একটা রুই মাছ নিয়ে বাড়ি ফিরছিল। মাঝপথে বিষ্ণুনাপিতের সঙ্গে দেখা হলো। বিষ্ণুনাপিত দূর থেকে গোপালকে বড় রুই মাছ হাতে ঝুলিয়ে আসতে দেখে মনে মনে ফন্দি এঁটে নিল। গোপালের কাছাকাছি হতেই সে চোখ মুছতে মুছতে বলল, খুড়ো, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার মা। গোপাল বলল, আমার মা? তোমার মা আর নেই। আমি এইমাত্র তোমার বাড়ি থেকে এলাম, খবর পেয়েই আমি ছুটে গিয়েছিলাম। হাজার হলেও তোমরা আমার স্বজাতি। গোপাল অতি বড় চালাক হয়েও পরিমধ্যে আকস্মিক মায়ের মৃত্যু সংবাদ পেয়ে বিচলিত হলো, কেঁদেই ফেলল। বিষ্ণুনাপিত সান্ত্বনা দিয়ে বলল, খুড়ো, কেঁদো না, মা কি কারো চিরদিন বেঁচে থাকে? বয়সও হয়েছিল, ঠিক সময়ে গেছে। তবে দুঃখ কি জানো, তোমার সঙ্গে শেষ দেখা হলো না, আর একটু আগে ফিরলেই শেষ দেখা হতো। গোপাল রুই মাছটা বিষ্ণুনাপিতকে দিয়ে বলল, এ মাছ আর কী হবে, এটা তুমি তোমার বাড়ি নিয়ে যাও, মাছটা রেখেই চলে এসো। তোমরাও আমার স্বজন, এই বিপদের সময় তোমরাই আমার সান্ত্বনা। মাছটা হাতে নিয়ে বিষ্ণু বলল, তা তো বটেই, আমি যাব আর আসবো। গোপাল হন্তদন্ত হয়ে বাড়ি গিয়ে দেখল তার মা অন্য দিনের থেকে ভালোই আছেন, বিছানায় বসে মুড়ি খাচ্ছেন। বিষ্ণুনাপিত যে গোপালকে ঠকিয়ে রুই মাছটা হাতে এনেছে সে কথা গোপাল কারো কাছে প্রকাশ করল না। এদিকে বিষ্ণুনাপিত তো রুই মাছ হাতে করে নিয়ে গিয়ে তার পাড়ার সবাইকে বলেছে, ভাঁড়ের ওপরেও ভাঁড় আছে, তা আমি প্রমাণ করে দিয়েছি। গোপালকে জব্দ করে এই মাছ বাগিয়ে নিয়ে এসেছি। বিষ্ণুনাপিতের কথা কেউ কেউ বিশ্বাস করে, তাকে খুব বাহবা দিল। সংসারে আবার অবিশ্বাসী লোকও থাকে। কেউ কেউ ভাবল, গোপালকে ঠকানো এত সহজ নয়, কোত্থেকে একটা মাছ নিয়ে এসে বড়াই করছে। এতে গোপালও চুপচাপ বসেছিল না। সে ভাবল, বিষ্ণুনাপিত নিশ্চয়ই রুই মাছের কথা বলে সকলের কাছে বাহবা নেওয়ার চেষ্টা করবে, অতএব তার বাহবা নেওয়ার পথ বন্ধ করে দিতে হবে। গোপাল তার পর মুহূর্তেই ছেলেকে নিয়ে হাটে গেল। একজন জেলের কাছে ছেলেকে পাঠিয়ে বলল, বিষ্ণুনাপিতের নাম করে জেলের কাছ থেকে একটা রুই মাছ ধারে নিবি,
বলে ফেরার পথে বিষ্ণুনাপিতের বাড়ি থেকে পয়সাটা নিয়ে নিতে। গোপালের ছেলে জেলের কাছে বিষ্ণুনাপিতের নাম করে একটা বড় রুই মাছ ধারে চাইতেছে। জেলের সন্দেহ হলো। গোপাল এগিয়ে এসে বলল, ছেলেটিকে আমি চিনি, তুমি রুই মাছটা দিয়ে দাও। ফেরার পথে বিষ্ণুনাপিতের বাড়ি থেকে পয়সা নিয়ে নিও। জেলে বলল, সে যদি না দেয়? গোপাল বলল, আমি বাপু জামিন রইলাম, তুমি আমার কাছে মাছের দাম নিয়ে নিও। গোপালকে জেলে বিলক্ষণ চিনত, অতএব সে বিষ্ণুনাপিতের নামে গোপালের ছেলের হাতে একটা বড় রুই মাছ দিয়ে দিল। গোপালের ছেলে রুই মাছটা নিয়ে কিছুটা ভিড়ের মধ্যে এগিয়ে যেতেই গোপালের ছেলের কানে কানে বলল, একটা থলের মধ্যে মাছটা পুরে নিও, তুই তোর মামা বাড়ি চলে যা, খবরদার এখানকার কেউ যেন মাছটা না দেখতে পায়। ছেলেও চালাক, সে সঙ্গে সঙ্গে একটা থলেতে মাছ পুরে নিয়ে মামা বাড়ি চলে গেল। গোপাল হাট থেকে একটা বড় ইলিশ মাছ কিনে এনে সবাইকে দেখাতে দেখাতে বাড়ি ফিরল। পথে মন্ত্রীর ছেলে আর রাজসভার নৈয়ায়িক পণ্ডিতের সঙ্গে দেখা হলো। তারা দাম জিজ্ঞেস করতেই গোপাল বলল, বড্ড বেশি দাম পড়েছে, 2 ঘন্টা পয়সাও দিতে হলো। এতে কিছুক্ষণ পরেই হাটের সেই জেলে বিষ্ণুনাপিতের কাছে গিয়ে বলল, ওহে বাপু, মাছের দামটা দিয়ে দাও। বিষ্ণুনাপিত অবাক হয়ে বলল, মাছের দাম? আমি কি তোমার কাছ থেকে মাছ এনেছি? জেলে বলল, তুমি না আনো, তোমার ছেলে এনেছে। বিষ্ণুনাপিত ভাবল এ নিশ্চয়ই গোপাল ভাঁড়ের চালাকি। সে বলল, আমার ছেলে হাটেই যায়নি, আমি দাম দিতে পারবো না। জেলে বলল, বেশ, তুমি না দাও, যিনি জামিন ছিলেন তার কাছ থেকেই দাম আদায় করে নেব। বিষ্ণুনাপিত বলল, তাই আদায় করে নাও গে। পরদিন গোপাল ভাঁড় রাজসভায় পৌঁছাবার আগে বিষ্ণুনাপিত রাজা আর মন্ত্রীর কাছে গোপালকে জব্দ করে রুই মাছ বাগাবার কথা বেশ বুক ফুলেই ঘোষণা করল। রাজা খুশি হয়ে বিষ্ণুনাপিতকে 100 টাকা পুরস্কার দিলেন। মন্ত্রীমশাই বিষ্ণুনাপিতের পিঠ চাপড়ে খুব বাহবা দিয়ে বললেন, সত্যি বিষ্ণু, তুমি এলেম আছে বটে, তুমি যে ভাঁড়ের ওপর ভাড়ামি করেছো হে। বিষ্ণুনাপিত রাজার কাছ থেকে পুরস্কারের টাকা নিয়ে বুক ফুলে বাড়ি ফিরে গেল। একটু পরে গোপাল ভাঁড় রাজসভায় পৌঁছাতেই সভাস্থ সকলে হো হো করে হেসে উঠল। গোপাল ব্যাপারটা মনে মনে বুঝতে পেরে মুখে বলল, কি ব্যাপার, এত হাসির ধুম কেন? রাজা বলল, গোপাল, তোমার মার নাকি গঙ্গা প্রাপ্তি ঘটেছে? গোপাল বলল, কই না তো, কে বলল? মন্ত্রীমশাই বললেন, কাল রুই মাছ কেমন খেলে, বিষ্ণু তোমায় জব্দ করেছে বটে। সবাই আবার হাসির ধুম পড়ল। গোপাল যেন কিছুই জানে না, বলল, আমি রুই মাছ খাবো কি করে? আমি তো হাট থেকে ইলিশ মাছ কিনেছি এবং ইলিশ মাছই খেয়েছি, আর বিষ্ণু আমায় জব্দ করবে কেন? আর চেষ্টা করলেই বা পারবে কি করে? গোপালের কথা শুনে রাজা জিজ্ঞেস করলেন, সে কি, তুমি কাল বিকালে হাট থেকে রুই মাছ কেননি? গোপাল বলল, কই না তো, তুমি হাট থেকে ইলিশ মাছ কিনেছো এমন প্রমাণ দিতে পারো? রাজা গোপালকে জিজ্ঞেস করলেন। গোপাল বলল, নিশ্চয়ই পারি মহারাজ, সবাই দেখেছে, এমনকি মন্ত্রীমশাইয়ের ছেলে এবং নৈয়ায়িক পণ্ডিতও দেখেছেন। রাজা মন্ত্রীমশাইয়ের ছেলে এবং নৈয়ায়িক পণ্ডিতকে রাজসভায় ডেকে পাঠালেন। তারা এসে গোপালের উক্তিকেই সমর্থন করল। গোপাল বলল, বিষ্ণুনাপিতের ছেলে বরং একটা গরিব জেলেকে ঠকিয়ে রুই মাছ নিয়ে এসেছে। একটু পরে জেলও এসে সবাই গোপালের কথা সমর্থন করল। রাজামশাই বললেন, তবে বিষ্ণু তোমাকে ঠকিয়ে রুই মাছ নিতে পারেনি? গোপাল বলল, না, মোটেই না। মন্ত্রীমশাই মাথা চুলকে বললেন, তবে যে বিষ্ণুনাপিত তোমার কাছ থেকে রুই মাছ ঠকিয়ে নিয়ে গেছে বলে রাজামশাইয়ের কাছ থেকে পুরস্কার নিয়ে নিল? গোপাল মন্ত্রীমশাইয়ের কথা শুনে হো হো করে হেসে উঠে বলল, তাই বলি, রাজসভায় এত হাসির ধুম কেন? নিজেরাই ঠকে গিয়ে নিজেরাই হাসছিলেন। ভাড়ামি ভালো, কিন্তু ঠকানো কি ভালো? রাজামশাই বিষ্ণুনাপিতের উপর ভীষণ চটে গেলেন। কয়েকজন রক্ষীকে বললেন, বিষ্ণুকে এক্ষুনি রাজসভায় ধরে নিয়ে আসতে। রক্ষীরা গিয়ে বিষ্ণুনাপিতকে বেঁধে রাজসভায় নিয়ে এলো। রাজামশাই বললেন, বিষ্ণু রুই মাছের দামটা দিয়ে দাও। বিষ্ণুনাপিত ভয়ে ভয়ে আর কোনো কথা বলল না। পুরস্কারের 100 টাকা ফিরিয়ে দিল আর জেলেকে রুই মাছের দাম দিয়ে দিল। গোপাল বলল, হুজুর, পুরস্কারের 100 টাকা কিন্তু আমারও প্রাপ্য। রাজামশাই গোপালকে 100 টাকা দিয়ে দিলেন। মন্ত্রী রাজাকে বললেন, বিষ্ণুকে এত সহজে রেহাই দেওয়া উচিত নয়, বেটা মিথ্যে কথা বললে আমাদের নাজেহাল করেছি। রাজা রক্ষীদের বললেন, বিষ্ণুকে বাইরে নিয়ে গিয়ে 100 ঘা চাবুক লাগাও। 100 ঘা চাবুক খাবার পর বিষ্ণু ল্যাংচাইতে এবং ককাতে ককাতে বাড়ি ফিরে যাচ্ছিল। গোপাল ইতিমধ্যে তার দেখা পেয়ে বলল, কি ভাইপো, কেমন বুঝছ? অপরকে হিংসে করলে এই ফল হয়। ভাঁড়ের ওপর ভাড়ামি করতে যাওয়া ভালো নয়।
যার যে কাজ সে কাজ নিয়ে তার থাকা উচিত, আর আমার সঙ্গে লাগতে এসো না বাছাধন, পালাবার পথ পাবে না। তো এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।